গুড মর্নিং স্টুডেন্টস। আজকে তোমাদের ক্লাস 8-এ ফিজিক্যাল সায়েন্সে যে বিষয়টি উপস্থাপন করব সেটা হচ্ছে স্থির তড়িৎ বল ও আধানের ধারণা। আগের দিন তোমাদের স্থির অবস্থা থেকে বাধাহীনভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও তিনটি সূত্র বলেছিলাম তোমাদের। এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে আমাদের চারপাশে প্রতিদিন যে ঘটনা ঘটে থাকে তার মধ্যে লুকিয়ে থাকে কি হচ্ছে প্রচুর বিজ্ঞানের রহস্য, এবং সেখানে যেসব ঘটনাগুলো ঘটে সেখান থেকেই প্রচুর প্রশ্নের জন্ম দেয়, এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বিজ্ঞানীরা আবিষ্কার করেন বিভিন্ন অজানা সব নিয়মকানুন, আর সেখান থেকেই তৈরি হয় বিজ্ঞানের নানান সূত্র বা নীতি। এখন আমাদের জানতে হবে এই বিষয়গুলি, যেগুলি আমাদের বিভিন্ন অজানা যে তথ্য সেগুলো থেকে বিভিন্ন রকমের নতুন নতুন আবিষ্কারের পথদিশা দেখিয়েছে। এবার দেখো, আমরা দেখেছি যে শীতকালে শুকনো চুল আঁচানোর সঙ্গে সঙ্গে কী হয়, চিরুনিটিকে কী হয়, যদি আমরা কাগজের টুকরোর খুব কাছে আনি তাহলে কাগজের টুকরোগুলো চিরুনির গায়ে আটকে যায়, যদিও কিছুক্ষণ পর চিরুনি আবার কি হচ্ছে আগের অবস্থায় ফিরে আসে। কিন্তু দেখো, চুল আঁচানোর আগে ওই চিরুনিটি কাগজের টুকরোগুলোকে মোটেই আকর্ষণ করে না। আবার শীতকালে যদি একটা ফোলানো বেলুনকে তুমি যদি সোয়েটার পরে আছো, ভালো করে ঘষে ছেড়ে দিলে দেখা যাবে যে সোয়েটারের গায়ে আটকে আছে, পড়ে যাচ্ছে না। অথচ ওই বেলুনটিকেই সোয়েটারে না ঘষে শুধু যদি স্পর্শ করে রাখো তাহলে কিন্তু তোমার সোয়েটারে আটকে থাকে না, পড়ে যায়। তো এই যে বিভিন্ন ঘটনাগুলো এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে যে ছুরি বা ব্লেড, প্লাস্টিকের চিরুনি, ফোলানো বেলুন, প্রত্যেকটি জিনিসেরই অন্য কিছুর সঙ্গে ঘর্ষণ হয়েছে, আর এই ঘর্ষণের পর প্রতিটি বস্তুতেই একটা আবেশ তৈরি হয়েছে, এবং আবেশ থেকেই আকর্ষণ করার ক্ষমতা উদ্ভব হয়েছে। কিন্তু ঘর্ষণ না হলে তাদের মধ্যে কোনো ধরনের আবেশ বা আকর্ষণ ক্ষমতা সৃষ্টি হচ্ছে না। তাহলে ঘর্ষণ ও আকর্ষণ ক্ষমতার মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে? ঘর্ষণের ফলে ওই জিনিসগুলির মধ্যে কি হচ্ছে, একটা পরিবর্তন হচ্ছে সাময়িক, যার ফলে ওই বস্তুগুলি অন্য কোনো বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা অর্জন করছে। আর ঘর্ষণের ফলে কোনো বস্তুর এমন পরিবর্তন ঘটলে আমরা বলতে পারি ওই বস্তুটিতে কি হয়, তড়িৎ আধানের সৃষ্টি হয়েছে বা চার্জের। তাহলে দেখো লিখেছি যে ঘর্ষণের ফলে কোনো বস্তুতে সৃষ্টি হওয়া তড়িৎ বলকেই ঘর্ষণজাত তড়িৎ বা আধান ব্র্যাকেটে চার্জ বলা হয়। আর ঘর্ষণের ফলে কোনো বস্তুতে সৃষ্টি হওয়া অবস্থাকে বলে তড়িতাহিত অবস্থা। এর ফলে দুই ধরনের বল সৃষ্টি হয়। সাধারণত কী হয়, বিকর্ষণ বল ও আকর্ষণ বল। তো একই জাতের আধান কি করে, তড়িৎ আধান, একই জাতের তড়িৎ আধান পরস্পরকে কী করে, বিকর্ষণ বল বলে, আর এই বলকে বলা হয় বিকর্ষণ বল। আর ভিন্ন জাতের তড়িৎ আধান পরস্পরকে আকর্ষণ করে, এই প্রকার বলকে বলে আকর্ষণ বল। এবার আমরা একটা পরীক্ষার সাহায্যে দেখাবো যে দুটি বস্তুকে পরস্পর ঘষলে বস্তু দুটিতে যে তড়িৎ আধানের সৃষ্টি হবে তা কি একই জাতের না ভিন্ন জাতের। এই প্রসঙ্গেই বিখ্যাত বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের পরীক্ষা, এই পরীক্ষা থেকে কি হয়, তড়িতের প্রকৃতি সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পাওয়া যায়। ঠিক আছে, তো
দুই জাতীয় তড়িৎ আধানের যে নামকরণ করা হয় এই বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের পরীক্ষা থেকে, সেটা হচ্ছে ধনাত্মক তড়িৎ আর ঋণাত্মক তড়িৎ। ঠিক আছে, তো একে পজিটিভ আর নেগেটিভ, ধনাত্মক যথাক্রমে কি হচ্ছে পজিটিভ আর ঋণাত্মককে নেগেটিভ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এবার তিনি একটা তালিকা প্রস্তুত করেন বিভিন্ন বস্তুর মধ্যে দিয়ে, বিভিন্ন পদার্থের মধ্যে একটা তালিকা প্রস্তুত করেন। সেই তালিকা থেকে দেখো এখানে এই যে তালিকাটা দেখতে পাচ্ছ, পশম বা উল, কাঁচ, কাগজ, রেশম বা সিল্ক, কাঠ, মানুষের দেহ, ধাতব পদার্থ, এবোনাইট, গালা, অ্যাম্বার, রজন, সেলুলয়েড, এই একটা তালিকা তিনি দিয়েছিলেন। এবং তার কথা তত্ত্ব অনুযায়ী তিনি বলেছিলেন যে কোনো একটি বস্তুকে অন্য কোনো বস্তু দিয়ে ঘষা হলে কোনো বস্তুর আধানকে ধনাত্মক বা কোনো বস্তুর আধানকে ঋণাত্মক দেওয়া হবে, তা ঠিক করা হয় এই তালিকা থেকে। তালিকায় অবস্থিত যে কোনো দুটি বস্তুকে পরস্পর ঘষলে ওই বস্তুর আধানকে একটাকে ধনাত্মক বলা হবে, যার তালিকার নাম উপরে আছে। যেটা উপরে থাকবে তালিকার সেটাকে কি বলা হবে পজিটিভ, আর যেটা নিচে থাকবে সেই বস্তুর আধানকে বলা হবে নেগেটিভ। তাহলে আমরা যদি বলি কাঁচকে সিল্ক দিয়ে ঘষা হলো, দেখো কাঁচ আর সিল্ক, রেশম বা সিল্ক, তাহলে কাঁচ আছে 2 নম্বরে আর রেশম বা সিল্ক আছে কি কত নম্বরে 4 নম্বরে। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন এইভাবেই দেবে, এই প্রশ্নগুলো আসবে। তাহলে কোনটা পজিটিভ হবে, কাঁচটা হবে পজিটিভ আর সিল্কটা হবে কি নেগেটিভ, কারণ কাঁচ সিল্কের উপরে আসে। এই অর্ডারটা তোমাদের মনে রাখতে হবে। যদি বলা হয় যে পশম বা উলকে কাঠ দিয়ে ঘষা হলো, তাহলে পশম বা উল হবে কি পজিটিভ আর কাঠ হবে কি নেগেটিভ। ওকে, আবার দেখো এবোনাইট দেওয়া হয়েছে, সেই এবোনাইট দণ্ড, তাহলে এবোনাইট দণ্ডের ক্ষেত্রে কী হবে, যদি বলা হয় মানুষের দেহ আর কে এবোনাইট দণ্ডের দ্বারা ঘষা হলো, তাহলে কী হবে মানুষের দেহ কী হবে পজিটিভ আর এবোনাইট হবে নেগেটিভ। তো এইটা গেল বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের পরীক্ষা। এবার হচ্ছে কি এই দুটি বস্তুর আধানের প্রকৃতি কি হলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করবে, এটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা এই তালিকা থেকে পেয়েছিলাম। কিন্তু এটা সম্পর্কে যে ফরাসি বিজ্ঞানী চার্লস অগস্টিন কুলম একটি সূত্র আবিষ্কার করেছিলেন, সেটা হচ্ছে সবথেকে আরও প্রমিনেন্ট। তিনি কি বলেছিলেন যে তড়িৎ আধানযুক্ত বস্তু দুটির মধ্যে ওই আকর্ষণ বল বা বিকর্ষণ বল কতটা জোরালো হবে সেটা জানার উপায় বার করেছিলেন, এবং আকর্ষণ বা বিকর্ষণ বলের হিসেব কীভাবে করা হয় সেটা করেছিলেন বিজ্ঞানী কুলম্ব। সেখান থেকেই বলা হচ্ছে কুলম্বের সূত্র। তো এবার আমরা আসছি কুলম্বের সূত্রতে। ছাত্ররা দেখো, কুলম্বের সূত্র দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল, সেটা আকর্ষণ বলও হতে পারে বা বিকর্ষণ বলও হতে পারে, ক্রিয়াশীল তড়িৎ বল বস্তু দুটির আধানের গুণফলের সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে আধানের যে গুণফল সেটা হচ্ছে কি এফ ভ্যারিজেস Q1 × Q2, যেখানে এফ সমান হচ্ছে ক্রিয়াশীল তড়িৎ বল, সেটা আকর্ষণ বা বিকর্ষণ বল দুটো হতে পারে। আর দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল বস্তু দুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়, এফ ভ্যারিজেস 1/r²। আর হচ্ছে বস্তু দুটির মধ্যে দূরত্ব। তাহলে 1 আর 2 থেকে আমরা কি পাচ্ছি, 1 আর 2 থেকে পাচ্ছি এফ ভ্যারিজেস Q1 Q2/r², এটা অভেদের সূত্র অনুযায়ী পাচ্ছি আমরা। এবার সমানুপাতিক থেকে সমান করতে গেলে কি হতে হবে, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। ওকে, সেই কনস্ট্যান্টটা কি হচ্ছে কি। ওকে, এবার তড়িতায়িত বস্তু দুটির মধ্যের অঞ্চলে কি পদার্থ আছে তড়িতাহিত বস্তু দুটির মধ্যের অঞ্চলে কি পদার্থ আছে তার উপর কে এর মান নির্ভর করে।
ওকে, একটা উদাহরণ দিচ্ছি দেখো। যেমন তড়িতায়িত বস্তুটিকে যদি বায়ুতে রাখা হয়, অর্থাৎ বস্তু দুটির মধ্যের অঞ্চলে যদি বায়ু থাকে, তাহলে কে এর মান যা হবে জল থাকলে কিন্তু ভিন্ন হবে। ওকে, তাহলে এইটা হলো কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এখান থেকে আমরা ক্রিয়াশীল তড়িৎ বলের পরিমাণ আমরা হিসেব করতে পারছি এই ভ্যালু থেকে। এবার আমরা জানি যে বল মাপার একক হলো কি, সিজিএস পদ্ধতিতে ডাইন, সিজিএস পদ্ধতিতে, সিজিএস এককে। ওকে, তাহলে এক ডাইন বলের সংজ্ঞা আমরা কি জানি? 1 গ্রাম ভরের কোনো বস্তুতে যে পরিমাণ বল প্রয়োগ করলে ওই বস্তুটিতে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে 1 ডাইন বল বলা হয়। ওকে, তাহলে আমরা কি হচ্ছে, দূরত্ব মাপার একক হচ্ছে কি, আমরা জানি কি সেন্টিমিটার বা সেমি, তাই তো? তাহলে কিন্তু যে তড়িৎ আধান Q1 Q2 মাপা হয় কী হবে? তাহলে Q1 এবং Q2 মাপা হয় কী হবে? এটা একটা কোশ্চেন অ্যারাইজ হলো, তাই তো? তো যদি একই পরিমাণ আধানযুক্ত দুটি বিন্দু আকৃতির বস্তুকে শূন্য স্থানে, তাহলে কন্ডিশনটা কি হচ্ছে, আমরা দুটি একই পরিমাণ আধান যুক্ত বিন্দু আকৃতির বস্তুকে শূন্য স্থানে পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখা হলে বস্তু দুটির মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করবে এবং যদি এই বিকর্ষণ বলের মান 1 ডাইন হয়, তাহলে এটা ক্যালকুলেট করে দেখা গেছে, তাহলে বলা যায় যে, তাহলে বলা হয় বস্তু দুটির বলা হয় যে বস্তু দুটির প্রতিটির আধানের পরিমাণ 1 ESU ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ওকে, বা 1 স্ট্যাট
কুলম্ব। ওকে, তাহলে এইটা হলো কি আধান মাপার একক। তড়িৎ আধানের পরিমাণ এর এই উপায়কে গাউসের উপায় বলা হয়। গাউসের উপায় বলা হয়। ওকে, তাহলে এক্ষেত্রে শূন্যস্থানের জন্য যেহেতু বলা হচ্ছে শূন্যস্থান, তো শূন্যস্থানের জন্য কে সমান হচ্ছে কি 1 ধরা হচ্ছে। তো গাউস হচ্ছেন একজন বিজ্ঞানী, তিনি বিজ্ঞানের ক্ষেত্রে অনেক অবদান রেখেছিলেন। আর এছাড়াও আধান মাপার জন্য আর একটা উপায় আছে তোমাদের, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এসআই উপায়। এটা গেল সিজিএস উপায়। এসআই উপায়ে আধান পরিমাপ। তাহলে এক্ষেত্রে কে এর মান ধরতে হবে, এক ধরতে পারবো না আমরা। এক্ষেত্রে কে এর মান, কে সমান, মনে রাখবে তোমরা, 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। ওকে, এবার আমরা সূত্রটা কী দেখেছিলাম, F = K × Q1 × Q2/r²। এটা কুলম্বের সূত্র আমরা জানি। ওকে, তাহলে এক্ষেত্রে ডান পক্ষের যে লব, K × Q1 × Q2, আর হর কি, সেটা আছে r²। তাহলে ধরা যাক বস্তু দুটি একই এবং একই স্থানে রাখা আছে। তাহলে যদি এই কন্ডিশনে থাকে, তাহলে অর্থাৎ K × Q1 × Q2 এর মান বদলাচ্ছে না, তাই তো বলতে পারি আমরা। এবার কন্ডিশন দেখো, বস্তু দুটির মধ্যে যদি দূরত্ব কমে যায়, দূরত্ব কমলে কি হবে, হরের মান অর্থাৎ r² মান কমতে থাকবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে ভগ্নাংশটির হরের মান যদি কমতে থাকে, এই হরের মানটা যদি কমতে থাকে, তাহলে এফ এর মান কি হবে, তাহলে কত কমতে, এফ এর মান বাড়তে থাকবে, তাই তো। আবার পরের কন্ডিশন দেখো, যদি দূরত্ব বেড়ে যায়, তাহলে এফ এর মান যদি বাড়তে থাকে, অর্থাৎ ক্রিয়াশীল বিকর্ষণ বা আকর্ষণ বলে মান বাড়তে থাকবে। আর দূরত্ব যদি বেড়ে যায়, তাহলে এফ এর মান কি হবে,
কমতে থাকবে। ওকে, তাহলে দূরত্ব কমলে ক্রিয়াশীল আকর্ষণ বল বিকর্ষণ বলের মান বেড়ে যায়, দূরত্ব বাড়লে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণের মান কমে যায়। বোঝা গেল? তাহলে এই তো গেল এসআই পদ্ধতিতে আধানের পরিমাপ কীরকম হচ্ছে সেটা বার করার উপায়। তাহলে আমরা যদি এফ ইজিক্যাল টু এসআই পদ্ধতিতে যদি লিখি 9 × 10⁹ নিউটন ইন্টু মিটার স্কোয়ার, এটাকে এম স্কোয়ার লিখলাম আমরা, বাই কুলম স্কোয়ার, ইন্টু কী হবে কে ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। এই মানটা এসআই পদ্ধতিতে। তো আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই। পরের দিন ঘর্ষণের ফলে যে আধানের উদ্ভব ঘটে সেটা কেন হয় সেটা আমরা আলোচনা করব। ওকে, আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই।